আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই, কাল বনানীতে দাফন, রাজনৈতিক অঙ্গনের শোক। বাড়ছে করোনা পরীক্ষার আওতা, এই মাসে নিয়োগ হচ্ছে আরো ৩,০০০ জনবল। করোনাকালের বাজেটে কৃষিতে অগ্রাধিকার, উৎপাদন ও বিপণনে বেড়েছে বরাদ্দ ও ভর্তুকি। মাছ উৎপাদনের রেকর্ড, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, ফিরিয়ে আনা হয়েছে বিলুপ্ত প্রায় ৬৫ প্রজাতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১শে সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার বেলা ১১টা ১০ তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। টানা ২ সপ্তাহ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন তিনি। রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি ছিলেন মোহাম্মদ নাসিম। বেলা ১১টা ১০ নাসিমের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ৫ জুন ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এর মধ্যেই পরপর ৩ বার নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি তার শরীরে। কয়েকদিন স্থিতিশীল থাকলেও গতকাল শুক্রবার পরিস্থিতি জটিল হতে থাকে। তার বয়স হয়েছিল ৭২ বছর। কাল বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। মোহাম্মদ নাসিম আজ থেকে ৪০ বছর আগে থেকে তিনি জাতীয় নেতা এবং তার এই অর্জনটা তিনি নিজেই অর্জন করেছেন। রাজনৈতিক অঙ্গনে এবং জাতির জন্য একটা অপরিণত ক্ষতি। এই ধরনের নেতা আরেকজন জন্ম হতে বা একজন পেতে আমাদের বহু সময় অপেক্ষা করতে হবে। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের সারিতে। বারবার কারাবরণ করতে হয়েছে তাকে। জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ ১ গাজীপুর আসন থেকে ৬ বার সাংসদ নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। ১৯৪৮ সালের ২রা এপ্রিল জন্ম। জাতীয় সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত জোটের শাসনামলে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি আদায়ে বারবার নির্যাতিত হয়েছেন। মোহাম্মদ নাসিম শুরুর দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। ১৯৮১ সালের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে পথ চলা শুরু। যুব সম্পাদক হন নাসিম। ১৯৮৭ সালে প্রচার সম্পাদক এবং ১৯৯২ ও ১৯৯৭ সালের কাউন্সিলে দলের একমাত্র সাংগঠনিক সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিম। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সবশেষ ১৪ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এর আগে বিভিন্ন সময় স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ, গণপূর্ত ও গৃহায়ন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। সব সংকটে থেকেছেন মানুষের পাশে। আমরাও আশ্বস্ত হয়েছি যে দীর্ঘ কয়েক যুগ পরে এই জঘন্য খুনিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত হার মানতে হলো জননেতা মোহাম্মদ নাসিমকে। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের। এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। চলে যাচ্ছি করোনা প্রসঙ্গে। করোনার টেস্ট আরও বাড়াতে চায় সরকার। সে কারণেই এ মাসের মধ্যেই স্বাস্থ্য খাতে আরও ৩,০০০ জনবল নিয়োগ দিচ্ছে সরকার। এরই মধ্যে ১২০০ টেকনোলজিস্ট, ১৬৫০ টেকনিশিয়ান এবং ১৫০টি কার্ডিওগ্রাফার পদে নিয়োগ প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করে আনতে কাজ চলছে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। বেড়েই চলেছে করোনা সংক্রমণ।
করোনার থাবায় লণ্ডভণ্ড স্বাস্থ্য ব্যবস্থা। মহামারীতে বেরিয়ে এসেছে উন্নত অনেক দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা। শুধু বাংলাদেশেই নয়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে পশ্চিমা দেশগুলো। সংক্রমণের শুরুতে শুধুমাত্র কোভিড নির্দিষ্ট হাসপাতালেই রোগীদের সেবা দেয়া হয়। পরবর্তীতে ২৪ মে সরকারি বেসরকারি সব হাসপাতালেই কোভিড নন কোভিড রোগীদের আলাদা ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মহামারী মোকাবেলায় জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় ২,০০০ চিকিৎসক ও ৫,০৫৪ জন নার্স। এই মুহূর্তে যে কোভিড টেস্টের জন্য যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে আমাদের টেকনোলজিস্ট লাগবে। বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ইকুইপমেন্ট রান করার জন্য টেকনোলজিস্ট লাগবে। তারাও যেহেতু কোভিডে আক্রান্ত হয়, সেই কারণে এই টেকনোলজিস্ট নিয়োগটা যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল হবে। বর্তমানে দেশের ৫৯টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে চায় সরকার। তাই বিভিন্ন হাসপাতালে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১৬৫০ মেডিকেল টেকনিশিয়ান এবং ১৫০ কার্ডিওগ্রাফার পদে নিয়োগের অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। জরুরি ভিত্তিতে পদ সৃষ্টি করে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এগুলো নিয়োগ প্রক্রিয়াও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত নিয়োগ দেওয়ার যে পদ্ধতি ওটা অনুসরণ করে কাজ সম্পন্ন করার প্রচেষ্টা চলছে। কোন পদ্ধতিতে আগালে সবথেকে কম সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করা যেতে পারে, আমাদের যে নিয়োগ কমিটি আছে তারা একাধিকবার বসেছে। মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে মেডিকেল টেস্ট ফ্যাকাল্টি অব বাংলাদেশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের প্রার্থীদেরও আবেদন করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালের বাজেট প্রস্তাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে কৃষি খাতকে। খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় কৃষি উৎপাদন ও বিপণনে বেড়েছে বরাদ্দ ও ভর্তুকি। রিয়াতি শুল্ক সহ কৃষি যন্ত্রপাতি ও উপকরণ অব্যাহত আছে শূন্য শুল্ক হার। এবারে বাজেটকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করেছেন কৃষি অর্থনীতিবিদরা। মফির রহমানের রিপোর্ট। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের কৃষি খাতে। এ খাতকে পুনরুজ্জীবিত করতে সরকারের নানা পদক্ষেপ রয়েছে। প্রস্তাবিত বাজেটেও কৃষিখাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় আগামী বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১,৬২৮ কোটি টাকা বেশি। আছে শূন্য শুল্কে কৃষি সরঞ্জাম, বীজ ও কীটনাশক আমদানির সুযোগ। বাজেটে প্রস্তাবিত বরাদ্দ ও সুবিধা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান। ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ২৬.৮৩%। কৃষি যন্ত্রপাতি উৎপাদনে প্রধান উপকরণগুলো যেগুলো ব্যবহার করা হয়ে থাকে আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে মাত্র ১% রাখার প্রস্তাব করা হয়েছে। অবশ্যই জনগণের জন্য সুফল বয়ে আনবে। তবে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের মতে করোনাকালে কৃষিতে আরো বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। বরাদ্দটা বাড়ানো হয়েছে, এটা আমাদের যে সার্বিক বরাদ্দ যেই হারে বেড়েছে সেই হারে বাড়ে। এখনকার যে বাজেটের অবস্থা, এটা তো আমরা আগামী ১ বছর কি অবস্থা থাকবে করোনা ভাইরাস পরিস্থিতি, এটা তো আমরা জানি না। প্রান্তিক কৃষকের কথা বিবেচনায় ভর্তুকি প্রদান প্রক্রিয়া আরো সহজ করার তাগিদ দেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মাছ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। স্বাদু পানির মাছে আগের তৃতীয় অবস্থানে থাকলেও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানাচ্ছেন, গবেষণার পাশাপাশি মাছ চাষিদের প্রণোদনা দেয়াতেই এই অর্জন। একই সাথে ডিম ছাড়ার সময়ে মাছ ধরা নিষিদ্ধ করাও একটি কারণ বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বিলুপ্ত প্রায় ৬৫ প্রজাতির মাছও ফিরিয়ে আনা হয়েছে। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। প্রতি বছরই বাড়ছে মাছের উৎপাদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বৈশ্বিক প্রতিবেদন বলছে, মাছ উৎপাদনে বাংলাদেশ আগের সব রেকর্ড ভেঙেছে। চীন ও ভারতের পরের অবস্থানটি বাংলাদেশের। চাষের মাছে বাংলাদেশের অবস্থান অবশ্য ৫ নম্বরে। স্বাদু পানির মাছ বাড়ার হারে বাংলাদেশ এবার বিশ্বে দ্বিতীয়। এই হার ৯%। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, সরকারের নিয়ে নানা পদক্ষেপে অবস্থার ক্রমোন্নতি হচ্ছে। ডিম ছাড়ার সময় মাছ ধরা বন্ধ, মাছ চাষে প্রশিক্ষণ সহ গবেষণা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বাড়ছে। প্রশাসনিক কঠোর নজরদারিতা, পরিবেশ ঠিক রাখা
এবং মৎস্য আহরণকারীদের নির্ধারিত সময় পর্যন্ত কোনো রকম মাছ ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে আমরা রক্ষা করতে পারার কারণেই কিন্তু নোনা পানিতে এবং স্বাদু পানির মাছ আমরা বৃদ্ধি করতে পেরেছি। বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে এনে আবারও বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি। মাছের উৎপাদনকে এমন একটি জায়গায় নিয়ে আসা হয়েছে যা আজকে দেশীয় প্রজাতির মাছ যেগুলো বিলুপ্ত হয়ে গেছিল, সেই মাছও কিন্তু আজকে খামারে উৎপাদিত হচ্ছে। একইভাবে সমুদ্র এবং বড় নদীর ৬৫ প্রকার মাছকে কিন্তু আমরা অত্যাধুনিক প্রক্রিয়ায় প্রজননকে অগ্রসর করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। মাছের উৎপাদন আরও বাড়াতে মন্ত্রণালয় সবসময় উদ্যোগী বলেও জানান মন্ত্রী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ৩ বছর, ঝুঁকিপূর্ণ স্থানে ঘরবাড়ি নির্মাণের নিষেধাজ্ঞা মানছে না কেউ। দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। সারা দেশে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। সিলেটে আরও ৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত ১২৭৭ জন। রংপুরে গত ২৪ ঘন্টায় ২ চিকিৎসক, ৩ স্বাস্থ্যকর্মী সহ ১৮ জনের করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা ৬৪০ জন। সেই সাথে আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে। চুয়াডাঙ্গায় নতুন করে নার্স সহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৪০ জন। নওগাঁয় ১.৫ বছরের শিশু, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ নতুন করে ২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। দিনাজপুরে ৫ জন নতুন করোনায় আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্ত ৩৮৭ জন। দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেব হোসেন নান্নু আর নেই। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার ভোরে বাড্ডার আফতাফনগরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের ৬০% দগ্ধ হয়েছিল। চলতি বছর ২ জানুয়ারি তার একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াসও আগুনে পুড়ে মারা যান। একই রুমে বাবা ছেলে আগুনে পুড়ে মারা গেলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের প্রধান মোহাম্মদ নায়ের আজমের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখা প্রধানরা অংশ নেন। সম্মেলনে চট্টগ্রাম নর্থ জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়। এ সময় মানুষের সেবায় নিয়োজিত থেকে এরই মধ্যে যারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ট্র্যাজেডির ঘটনার ৩ বছর পূর্ণ আজ। ২০১৭ সালের ১৩ই জুন ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্য সহ ১২০ জনের মৃত্যু হয়। কিন্তু এসব দুর্ঘটনা কবলিত এলাকায় আবার ঘরবাড়ি নির্মাণ করে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে লোকজন। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। ২০১৭ সালে ১৩ জুন ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্য সহ ১২০ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৮ নানিয়াচর উপজেলার বুড়িঘাটে ১১ জন এবং ২০১৯ সালে কাপ্তাই উপজেলায় ৭ জন প্রাণ হারায়। কিন্তু সেই মৃত্যুকূপে পুনরায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে লোকজন। প্রতি বর্ষা মৌসুমের সময় স্থাপনা নির্মাণ না করতে নিষেধসহ ৩৩টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে সতর্ক করা হলেও নিষেধাজ্ঞা মানছেন না লোকজন। নিজের বইয়ের ঠেলাটি বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে মাল সামানা ফেলাতে বৃষ্টিপাত বেশি হলে আমরা সরকারি আশ্রয়কেন্দ্র আশ্রয়কেন্দ্রের মধ্যে চলে যাই। সরকারে একটা সমতলে স্থাপন করে দেয়, তাহলে সেটাই বেস্ট হবে। তাহলে আমাদের এই পাহাড়ের মধ্যে পাহাড়ের চিপাই থেকে মরতে হবে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি রোধে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার জন্য ২৬টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে কিভাবে রাখতে পারি সেই বিষয়ে আমাদের মাথায় আছে। আমরা সেজন্য এবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র আমাদের অনেকগুলো আমরা
নির্বাচন করেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের ভারী বৃষ্টিপাতের সময় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হলে পাহাড় ধসে প্রাণহানি রোধ করা সম্ভব বলে অনেকেই মনে করেন। রত্না সামান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে প্রাণহানি ব্রাজিলে ৪২,০০০ মানুষের মৃত্যু। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই, কাল বনানীতে দাফন, রাজনৈতিক অঙ্গনের শোক। বাড়ছে করোনা পরীক্ষার আওতা, এ মাসে নিয়োগ হচ্ছে আরও ৩,০০০ জনবল। করোনাকালের বাজেটে কৃষিতে অগ্রাধিকার, উৎপাদন ও বিপণনে বেড়েছে বরাদ্দ ও ভর্তুকি। মাছ উৎপাদনের রেকর্ড, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, ফিরিয়ে আনা হয়েছে বিলুপ্ত প্রায় ৬৫ প্রজাতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।